আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। স্টুডেন্টস ক্লাসের পক্ষ থেকে দাখিল এসএসসি ক্লাস 9 এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো স্টুডেন্ট ক্লাসে ধারাবাহিক ক্লাসে আপনাদের আবারও হাজির হয়েছি অনুশীলনী 8 নিয়ে। অনুশীলনী 8 আমি বলে রাখি, এই আজকের ভিডিওটা একটু দেরি হবে, আমাদের একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে একটা সৃজনশীল। তো সৃজনশীল এখানে ক খ গ তিনটা অংশ হবে, আর একটু সময় লাগবে আমাদেরকে বুঝতে। এত কঠিন না, জাস্ট আমাদেরকে প্রথমত হচ্ছে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটা লাগবে, যেটা আমরা এতদিনে সবার এটা আয়ত্তে চলে আসছে। আর আরেকটা হচ্ছে কি, আমরা যারা ত্রিকোণমিতি অলরেডি পড়েছি, মানে 9.1 9.2 যারা পড়েছি, ওখানে একটা ত্রিকোণমিতির একটা অঙ্ক রয়েছে আমাদের, যেটা গ নাম্বারে, এটা করতে যাব। তো ত্রিকোণমিতি যদি আমার এখন যারা ভিডিও দেখছেন, আপনি যদি ত্রিকোণমিতির উপর আপনার যদি ধারণা না থাকে, তো আপনার জন্য সামনে আমি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ ত্রিকোণমিতির উপর, তখন দেখে আসতে পার। তো আপাতত আমি যতটুকু পারি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ত্রিকোণমিতিটা কি। তো অঙ্কটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইফ ইউ আর এ নিউ ভিউয়ার অফ মাই চ্যানেল, প্লিজ don't forget to subscribe my channel, hit the like button and share my videos to your friends. Let's start. প্রথমে আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। অষ্টম অনুশীলন বা আমাদের ইউনিট 1-এর 8 নং অনুশীলন যেটা আছে, সেটা বোঝার জন্য আমরা আগে সেই অনুশীলন রিলেটেড যে চিত্রটা আছে আমাদের বইয়ে, সেটা একটু বোঝার চেষ্টা করি। চিত্রের মধ্যে দেওয়া আছে, প্রথমত হচ্ছে কি একটু দেখি আমরা, ওটা হচ্ছে কেন্দ্র, পি পরিধিস্থ বিন্দু, কিউ পরিধিস্থ বিন্দু, এস পরিধিস্থ বিন্দু। এখন পি এস সংযোজক রেখাংশটা কেন্দ্রগামী, তার মানে পি এসটা হচ্ছে আমাদের ব্যাস, আর কিউ এসটা কেন্দ্রগামী নয়। কিউ এস এটা একটা জিয়া, পি কিউ এটা একটা জিয়া, পি কিউ একটা জিয়া, কিউ এস এটা একটা জিয়া, আবার পি এস এটাও একটা জিয়া। তার মানে আমাদের এখানে জিয়া আমরা 3টা বলতে পারি, ব্যাস আর জিয়া, মানে অর্থাৎ যে কোনো ব্যাসকে আমরা জিয়া বলতে পারি। এই জন্য সেই হিসেবে আমরা পিএসটাকে জিয়া ধরতে পারি। 3টা জিয়া আছে আমাদের এখানে। আরও দেখতে পাচ্ছি আমরা কিউ, এই যে পরিধিস্থ বিন্দু আর বৃত্ত, এখানে বৃত্তের কেন্দ্র যোগ করা হয়েছে, ফলে কি একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের চিত্রটা বোঝা হয়ে গেল। এখন জাস্ট আমরা সৃজনশীল করতে চলে যাই। তো সৃজনশীল করার আগে আমাদের কোনো একটা উদ্দীপক দেওয়া আছে দেখা যাচ্ছে, মানে আমাদের চিত্র ছাড়াও, সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, যা আমরা বুঝে গেলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জিয়া পি কিউ। এখানের মধ্যে একটা পি কিউ আছে, এই যে পি কিউ এর একটা মান দেওয়া আছে, সেটা কত? এক্স। পি কিউ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। এবং ও আর পি কিউ, ও আর লম্ব, এই চিহ্নটা হচ্ছে লম্ব বোঝাতে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে পি কিউর সাথে ও আর, এটা ও আরটা এখানে লম্ব। আচ্ছা, তারা একটা জিনিস খেয়াল করুন তো, কেন্দ্র থেকে পি কিউর উপরে লম্ব ও আর, আর আমরা জানি ব্যাস ভিন্ন যে কোনো জিআইয়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যেকে সমদ্বিখণ্ডিত করে, আর এই দুইটা এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এই অংশ আর এই অংশ সমান। আচ্ছা, যাই হোক, তো আমরা ক নং প্রশ্নের উত্তরে চাই। ক নং আমাদের কি চাচ্ছে, বলতেছে কিউ ও এস কোণের পরিমাণ কত। তো আমরা চিত্র দেখে বোঝার চেষ্টা করি কিউ ও এস বলে আসলে কোন কোণকে তারা ইঙ্গিত করছে। কিউ, এই যে কিউ ও এস, তার মানে এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এই চিত্রটাকে যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো যে ও পি কিউ এটা একটা ত্রিভুজ, আর আমরা জানি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, ধরে নিন হচ্ছে ও এসটা হচ্ছে এই ও পি কিউ ত্রিভুজের একটা বর্ধিত বাহু, বর্ধিত করার কারণে একটা কোণ উৎপন্ন হলো। যে কোনো একটা বাহুকে বর্ধিত করা হলে একটা কোণ উৎপন্ন হয়, তাকে আমরা বহিস্থ কোণ বলি। আর আমরা জানি বহিস্থ কোণ হয় বিপরীত অন্তস্থ কোণদের সমান। এই কোণটা হচ্ছে কি বহিস্থ কোণের
সন্নিহিত কোণ, কিন্তু এই দুইটা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণ। এটা হচ্ছে কি অন্তস্থ সন্নিহিত কোণ, আর এই দুই কোণ হচ্ছে বিপরীত কোণ। তার মানে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি আর এই কোণের সমষ্টি সমান। এখন আমরা এই দুইটা কোণের মান জানতে পারলে অবশ্যই এই কোণের মান পেয়ে যাবো, ঠিক না? কিন্তু এখানের মধ্যে তো কিউ এই কোণটার মান দেওয়া আছে, কিন্তু এই পি কোণের মান তো আমাদের এখানে দেওয়া নাই। তো আমরা এটা কি করতে পারি, একটা জিনিস খেয়াল করুন, ও পি আর ও কিউ সমান না? কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, তো আমরা বলতে পারি, আমরা জানি আরেকটা উপপাদ্য আছে, সেটা যে কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হলে এদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। মানে এই ও পির বিপরীত কোণ হচ্ছে কিউ, আর ও কিউর বিপরীত কোণ হচ্ছে পি, তাহলে পি কিউ দুটোটা সমান, ও পি আর ও কিউ যেহেতু সমান। তো ওকে, লেটস স্টার্ট। আমরা ক নং প্রশ্নের উত্তরটা করতে চলে যাই। তো প্রথমত হচ্ছে আমরা ক নং আনসারে কিউ ও এস এটা শুরু করার আগে আমরা কোণগুলোর মান বের করে ফেলি। তো আমরা লিখতে পারি এখানের মধ্যে, চিত্র দেখে একটু করার চেষ্টা করি। ও পি আর ও কিউ সমান, এটা হচ্ছে ও পি কিউ ত্রিভুজের মধ্যে। আমরা লিখি ত্রিভুজ ও পি কিউ এ, ও পি ইকুয়ালস টু ও কিউ। কারণ কি? কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এই দুইটা বাহু সমান। এখন তো আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হয় ত্রিভুজে, তাহলে পি কোণ আর ও পি কিউ কোণ লিখতে পারি আমরা সমান। আমরা লিখতে পারি কোণ ও পি কিউ ইকুয়ালস টু কোণ ও কিউ পি, কোণ ও কিউ পি সমান। তার কারণ হিসেবে আমরা এখানে দিতে পারি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। তো আমরা কোন দুইটা প্রমাণ সমান লিখতে পারলাম। তো এখন দেখুন, ও পি কিউর একটা মান দেওয়া আছে না? ও কিউ পি এর একটা মান দেওয়া আছে, তো আমরা মানটা বসাই 30 ডিগ্রি। তার মানে হলো ও পি কিউর মানও 30 ডিগ্রি, ও কিউ পির মানও 30 ডিগ্রি। এখন আমরা অনায়াসে বলে দিতে পারি কিউ ও এস সমান ও পি কিউ আর ও কিউ পি লিখতে পারি আমরা, বা আমরা জানি দিয়েও দিতে পারি, বা এটা এসব না লিখে আমরা এটা লিখতে পারি ও পি কিউ এর বহিস্থ ত্রিভুজ ও পি কিউ এর বহিস্থ বা বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণ কি, যেটা উদ্দীপক আমাদেরকে যেটা বের করতে বললো ক নং প্রশ্নে, কিউ ও এস এই কোণটা, এটা কারণ বহিস্থ কোণ সমান আমরা লিখতে পারি কোণ ও পি কিউ প্লাস কোণ ও কিউ পি। আচ্ছা, প্রত্যেকটার মান কত? 30 ডিগ্রি এখানে বের করে ফেললাম। এটার মান 30 ডিগ্রি আমরা আগে থেকে জানি, এটা এখানে বের করলাম। 30 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হয় 60 ডিগ্রি। শেষ, আমাদের ও কিউ প্রমাণ হয়ে বের হয়ে গেল। আমাদের বের করতে হয়েছিল কিউ ও এস এই কোণের পরিমাণটা, তা আমরা অলরেডি বের করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা খ নং প্রশ্নের উত্তরটা বের করতে যাব। তো খ নং প্রশ্নের উত্তরটা বের করার জন্য আমরা একটু পড়ার চেষ্টা করি। বলতেছে প্রমাণ করো যে পিওএস জিয়া বৃত্তটির বৃহত্তম জিয়া। আচ্ছা, আমি কিন্তু তার আগে শুরুতে একটা জিনিস আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে এখানে জিয়া হচ্ছে তিনটা, পিএস একটা জিয়া, কিউএস একটা জিয়া, পি কিউ। আপনারা বলবেন যে পিএস তো বৃহত্তম, এটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে পিএসটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা ওকে, তাহলে একটু প্রমাণ করার জন্য আপনাদেরকে একটা ক্লু দেখাই দিই। সেটা হলো, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি না, এই তিনোটা যে আপাতত রাখি, ও পি ও এস ও কিউ ও এস তিনোটা সমান। কারণ কি তাদের, কেন তারা সমান? একই বৃত্তর ব্যাসার্ধ হওয়ার কারণে এক। তারপর হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করুন তো, ও পি কিউ একটা ত্রিভুজ না?
আবার আমরা যদি এদিক থেকে তাকাই ও কিউ এস এটা একটা ত্রিভুজ, তার মানে এখানে দুইটা ত্রিভুজ। ও আরটা আপাতত এখানে বাদ দেন, ও আর ছ ধরলে তো এখানে চারটা ত্রিভুজ হচ্ছে, ও আরটা আমাদের লাগবে না এখন, শুধু এই দুইটা ত্রিভুজ লাগবে আমাদের, আর ও এস ও পি ও কিউটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কীভাবে করবো একটু খেয়াল করুন। প্রমাণ করতে যাচ্ছি জিয়াটার মধ্যে এই তিন জিয়ার মধ্যে পিএসটা হচ্ছে সবচেয়ে বৃহত্তর। তো খ নাম্বার, আমাদের খ নঙে আমরা প্রথমত বিশেষ নির্বাচন দিয়ে আমরা লিখে দিব কি, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটা বৃত্ত যার, আচ্ছা আমি এটা লিখি, বিশেষ নির্বাচন আমরা কি দিব, সরল ভাষায় আমরা লিখব মনে করি, বা উদ্দীপকে দেওয়া আছে বললেও হয়। ও কেন্দ্র বিশিষ্ট, সবচেয়ে বেটার উদ্দীপকে দেওয়া আছে এটা লেখা এই ক্ষেত্রে। ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস, পরিধিস্থ বিন্দুগুলো দিয়ে বৃত্তটাকে আমরা আইডেন্টিফাই করবো। পি কিউ এস পরিধিস্থ বিন্দু তিনটা আছে। পি কিউ এস বৃত্তে কয়টি জিয়া আছে? তিনটি জিয়া। পি এস, পি কিউ, কিউ এস বা এস কিউ কোনো একটা বললে হবে, এস কিউ বা কিউ এস, তিনটি জিয়া। জিয়া তো আমাদের প্রমাণ করতে হবে কি, জাস্ট এইটুকু লিখলেই হবে। প্রমাণ করতে হবে যে পিএসটা হচ্ছে বৃহত্তম জিয়া, বৃহত্তম জিয়া। ওকে, তো অঙ্কনের কোনো কাজ এখানে নেই, তো আমরা অঙ্কন করার প্রয়োজনে জাস্ট আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণ করার জন্য আমরা এখানে একটু চিত্রের প্রতি আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। চিত্রটার মধ্যে প্রথমত আমরা ধাপ 1 লিখে ফেলবো আমাদের ও পি ও কিউ ও এস সমান। ধাপ 1 কেন সমান বুঝতেই পারছেন। ও পি ইকুয়ালস টু ও কিউ প্লাস ও এস, কারণ হিসেবে দিতে পারেন একই বৃত্তের ব্যাসার্ধ বিধায়। বা চাইলে অনেক কীভাবে লিখতে পারি, ও পি কমা ও কিউ কমা ও এস একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ও পিউ ইকুয়ালস টু ও কিউ ইকুয়ালস টু ও এস, এইভাবেও দিতে পারে, এটাও খাটবে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা, তো ধাপ 1 আমরা এটা প্রমাণ করলাম, এই তিনোটা ব্যাসার্ধ হচ্ছে সমান। আচ্ছা, তাহলে আমরা এখন ধাপ 2তে চলে যাই। ধাপ 2টা হচ্ছে আমাদের চিত্রের দিকে একটু লক্ষ্য করুন। প্রথমে আমরা ও পি কিউ নিয়ে একটু খেয়াল করি। ও পি কিউ এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করলে ও পি আর ও কিউ যদি আমরা যোগ করি, অবশ্যই পি কিউ চেয়ে বৃহত্তর হবে না? অবশ্যই হবে, এটা নিশ্চিত। আর এটা উপপাদ্যই আছে যে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা সাইন নোটে ওটা দিয়ে এটা লিখতে পারি ত্রিভুজ ও পি কিউ এ ওপি প্লাস ও কিউ গ্রেটার দেন পি কিউ। এটা সাইন নোটে কী দিব, ত্রিভুজের দুইটি বাহু বা যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করুন তো, ও কিউর জায়গায় আমি ওএস লিখতে পারি না, কারণ ও আমরা একটু আগে প্রমাণ করেছি ও পি ও কিউ ও এস সবগুলো সমান। তো আমরা ও পি প্লাস ও কিউর জায়গায় ও এস লিখতে পারি, ও এস গ্রেটার দেন
পি কিউ। এখন ও পি আর ওএস যোগ করলে কি হয়? পিএস। তো আমরা এখানে লিখতে পারি পিএস গ্রেটার দেন পি কিউ। এই তো প্রমাণিত হয়ে গেল, একটা তো প্রমাণ করেই ফেললাম। পি কিউ পিএসটা হচ্ছে পি কিউ হচ্ছে গ্রেটার দেন, সুতরাং পিএস গ্রেটার দেন পি কিউ একটা প্রমাণিত হয়ে গেল। তো অনুরূপভাবে দিয়ে আমরা লিখতে পারি, অথবা আপনি চাইলে একই সিস্টেমে এই যে ও কিউ এস ত্রিভুজ নিয়ে ও কিউ আর ও এস সমষ্টিটা হবে কিউ এস এর চেয়ে বৃহত্তর, এভাবে লিখতে পারেন। আমি যেভাবে লিখলাম এভাবে, অর্থাৎ এভাবে লিখবেন ধাপ 3-তে ত্রিভুজ। এখন আমরা নিব ত্রিভুজ, এই ত্রিভুজটা ও কিউ এস এ লিখতে পারি ও কিউ প্লাস ও এস গ্রেটার দেন কিউ এস। তো ও কিউর জায়গায় আমরা ওপি লিখতে পারি, কারণ সমান ও এস গ্রেটার দেন কিউ এস। আচ্ছা, তো আমরা দুটোটা যোগ করে দিলে পাবো পিএস গ্রেটার দেন কিউএস। তাহলে উভয় পক্ষ থেকে, উভয় ধাপ থেকে আমরা একটাই জিনিস পাচ্ছি, পিএসটাই সবচেয়ে বৃহত্তর হচ্ছে, পিএসটা পি কিউ চেয়েও বৃহত্তর, পিএস থেকেও বৃহত্তর। তা আমরা এটা লিখে দিতে পারি। সুতরাং যেটা আমাদেরকে প্রমাণ করতে বললো সেটা আমরা অলরেডি প্রমাণই করে ফেললাম। সুতরাং পিএস বৃত্তের সবচেয়ে বৃহত্তর, প্রমাণিত, যেটা আমাকে প্রমাণ করতে বললো করে ফেললাম। এইভাবে একটু মাথা খাটিয়ে চিত্রের দিকে লক্ষ্য করে আমরা যদি প্রমাণ করতে পারি, আশা করি পরীক্ষার হলে আমাদের কোনো ঝামেলা হবে না। একটু চিন্তা করে কোনটা কার সাথে রিলেটেড একটু বুঝতে পারলে হবে। তো ওকে, আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে যাওয়ার জন্য প্রশ্নটা একটু আমরা দেখি। ঘ নাম্বারে আমাদেরকে একটা চলকের মান বের করতে হবে। একটু খেয়াল করুন, ও আর এর মান দেওয়া আছে, বলতেছে ও আর ইকুয়ালস টু x/2, তাও কোনো নির্দিষ্ট মান না, ওখানেও চলক একটা চলে আসলো। ও আর ইকুয়ালস টু হচ্ছে x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, x এর মান নির্ণয় করার জন্য আমরা একটু চিত্রটার দিকে তাকাই। চিত্রটার প্রতি যদি লক্ষ্য করি, আচ্ছা এখানে আমরা এখানে যে কোনো একটা কোণের মান দেওয়া আছে, এই যে কোণের মানটা, তো এখানে যে ত্রিভুজটার মান, আমরা এই ত্রিভুজটাও নিতে পারি, এই ত্রিভুজটাও, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে, কিন্তু এটা নিতে পারবো না, কারণ যেহেতু ও আরটা যেহেতু এই ত্রিভুজে, ও আর যেদিকে সেদিকেই আমরা কাজ করব। ও আর এর মানটা আমাদের জানা আছে। তারপরে হচ্ছে আমি আসলে ইঙ্গিত দিচ্ছি ওদিকে, সমকোণী ত্রিভুজের বাহুগুলো যদি আমাদের জানা থাকে, তখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অথবা ত্রিকোণমিতির মাধ্যমে এক্স এর মানটা বের করতে পারবো। আসলে সেদিকেই ইঙ্গিত দিচ্ছি। যেমন দেখুন, ও আরটা যেহেতু পি কিউর উপরে লম্ব, তার মানে ও আর পি এটাও একটা সমকোণী ত্রিভুজ, ও আর কিউ এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা ও আর এর মানটা জানি, কিন্তু কিউ আর এর মান জানি না। তবে আমরা একটা জানি যে পি আর কিউ আরটা হচ্ছে সমান, তার মানে পি আর সমান আমরা লিখতে পারি হাফ অফ পি আর। পি আরটা হচ্ছে কি পি কিউর অর্ধেক, হাফ অফ পি কিউ। তো পি কিউর মান যদি এক্স হয়, এই পি কিউর মানটা আমরা জানি এক্স, এই যে আমাদের উদ্দীপকেই দেওয়া আছে পি কিউর মান এক্স। তখন পি কিউকে যদি হাফ দ্বারা ভাগ করি, এক্সকেও হাফ দ্বারা ভাগ করলে আর কিউর মান চলে আসলো। আর কিউর মানও জানা আছে, ও আর কিউর মান জানা আছে। এখন সমকোণ কোণটা আমাদের, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ হওয়ার কারণ 90 ডিগ্রি হওয়ার কারণে। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এই থিটা কোণের, এটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে এটা লম্ব, আর আর বাকি যেটা আছে এটা ভূমি। এটা ভূমি, লম্ব, অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু এই সব পিথাগোরাসের সূত্রটা এখানে খাটবে না। তো আমরা কি করতে পারি, আমরা ত্রিকোণমিতির সূত্র এখানে খাটাইতে পারি। ত্রিকোণমিতি আমরা জানি যে কোনো দুইটা বাহুর, এখানে মোট 3টা বাহু না, 3টা বাহুর মধ্যে 6টা অনুপাত হয়, অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, আবার এরকম হইতে পারে এই লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। তা আমরা আমাদের এখানে যেটা আছে মান, কিসের মান দেওয়া আছে, লম্ব আর ভূমির মান দেওয়া আছে। যে কোনো একটা কোণ, থিটা কোণটা নিব আর বাহু দুইটা নিব। তা আমাদের এখানে লম্ব আর ভূমি আমরা লিখতে পারি। ঘ নং প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি সরাসরি।
তো আমরা গ নং উত্তর করতে গিয়ে যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আগে সবার আগে লিখে ফেলবো। দেওয়া আছে দিয়ে দেওয়া আছে আমাদের কি কি, এক নাম্বার হচ্ছে কি আমাদের পিকিউর একটা মান দেওয়া আছে, পিকিউ ইকুয়ালস টু হচ্ছে 1 সেন্টিমিটার। তারপরে ও আর এর মান দেওয়া আছে, ও আর ইকুয়ালস টু হচ্ছে কি x/2 - 2 সেন্টিমিটার, এগুলো সেমি। তারপরে এখানেও এটাও সেমিতে দেওয়া আছে। তো আমরা এখন কি করতে পারি, তো আমি যেটা আপনাদেরকে বললাম একটু আগে, পিকিউ থেকে আমি আমার এই আর কিউর মানটা বের করতে পারি। তো আমরা যেটা কিসের কারণে আসলে পি আর কিউ আর যে সমান, এটা কেন, একটা উপপাদ্য আছে না, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জেয়ের উপর অঙ্কিত লম্ব যেকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্য 17 বিপরীত উপপাদ্য, সেটা আমরা এখানে লিখব, আমরা জানি। বা উপপাদ্য 17 বিপরীত উপপাদ্য অনুসারে, উপপাদ্য 17 বিপরীত উপপাদ্য হচ্ছে কি সেটা আমরা এখানে লিখে দিব। উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য অনুসারে, সেটা আমরা এখানে লিখে দিব। সে উপপাদ্য অনুসারে বিপরীত উপপাদ্য এটা আমি অলরেডি এটার উপর ভিডিও দিয়েছি, আপনারা আশা করি দেখেছেন। তো ওটা আপনার উপপাদ্যর বিপরীত উপপাদ্যটা আমরা এখানে লিখব। তারপরে লিখতে পারি সুতরাং দিয়ে আমরা লিখব যে সুতরাং পি আর ইকুয়ালস টু কিউ আর সবগুলো সমান লিখতে পারি পি কিউ। তো এখন পি কিউর জায়গায় আমরা এক্স লিখতে পারি, হাফ অফ এক্স। তার মানে পি আর সমানও হাফ অফ এক্স, কিউ আর সমানও হাফ অফ এক্স। কিন্তু আমাদের শুধু কিউ আর এর মানটা লাগতেছে, আর কোনোটার মান লাগতেছে না। এখন আমরা জানি দিয়ে বা ত্রিকোণমিতি নিয়ম অনুসারে দিয়ে আমরা লিখব যে আমরা জানি কি থিটা, টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে কি লম্ব বাই ভূমি। আচ্ছা, তো থিটার মান কত দেওয়া আছে আমাদের এখানে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা 30 ডিগ্রি লিখে ফেললাম। আর লম্ব আমাদের এখানে কত, ও আর, লম্বটা হচ্ছে কি এই যে ও আর এর মান দেওয়া আছে x/2 - 2, আর ভূমির মান দেওয়া আছে আমাদের হাফ অফ এক্স, অর্থাৎ x/2 লিখতে পারি। তো এখন এই থিটার সাথে 30 ডিগ্রি হলে থিটা 30 ডিগ্রি, থিটা 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এগুলো কতগুলো মান আছে। থিটা 30 ডিগ্রির মান আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি 1/√3, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। থিটা 30 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা এটা মনে রাখি আপাতত। যারা ত্রিকোণমিতি 9 পয়েন্ট পড়েছেন তারা তো ভালো করেছেন, আর যারা পড়ে নাই তাদের সুবিধার্থে বলছি থিটা 30 ডিগ্রির মান সর্বদাই 1/√3 হবে, এটা আমরা মনে রাখবো। থিটা 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/30 ডিগ্রি। আর এখন এটা হচ্ছে একটা ভগ্নাংশ, একটা জটিল ভগ্নাংশ, x/2 - 2 আর x/2। তো সর্বপ্রথম এই জটিল ভগ্নাংশ কাজ করার আগে আমরা x/2 - 2 এটার বিয়োগের কাজটা সেরে ফেলি। তো করলে কি হয়, এখানে আমি আর একটু এদিক দিয়ে করি, 2 বসালাম এখানে নিচে, 2 বসালে 2 2 এর মধ্যে একবার যাবে, 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স আসবে। তারপর এখানে নিচে 1 আছে, 1কে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে কত, 2 থাকবে, মানে 2 বার যাচ্ছে, আবার 2 দিয়ে 2কে গুণ করলে 4 হবে। তার মানে x - 4/2 এটা একটা ভগ্নাংশ আসলে নিচে আসবে x/2, এটা একটা ভগ্নাংশ। তো এখন x - 4/2 এই ভগ্নাংশ দিয়ে যদি আমি একটা ভগ্নাংশকে ভাগ করি, তো ভাগ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে কি এটার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। তো গুণ চিহ্ন দিলাম, এর বিপরীত x/2 এর বিপরীত হবে 2/x, অর্থাৎ এক্সটা নিচে চলে যাবে, 2টা উপরে চলে আসবে। তো এখন এখানে কাটাকাটি করলে 2 চলে যাবে, আর থাকে x - 4/x। তো আমাদের এই পক্ষে দেওয়া আছে 1/√3, এটা বসাই দিচ্ছি 1/√3। এখন আসুন আমরা যদি আরও গুণন করি, x এর সাথে 1 গুণ করলে কি হবে, x হবে, আর √3 এর সাথে এটাকে পুরোটাকে গুণ করলে কি হবে, √3x - 4 এর সাথে গুণ করলে 4√3। আচ্ছা, তো এখন এই √3 যেটা, √3কে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে কি আসে, আমাদের বাম পক্ষে x দেওয়াই আছে। তো √3x এই পাশে নিয়ে আসলাম, -√3x, আর এই পাশে থাকে -4√3x। এখন আমাদের এখানে যে মাইনাসটা আছে এটা আমরা দূর করে ফেলি একটু সুবিধার্থে, আমাদের
-1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব, -1 দ্বারা এক্স মাইনাস √3, তবে ইকুয়ালস টু -1, মানে কোনো পরিবর্তন হবে না কারণ আমরা উভয় পক্ষকেই করছি। তো কি আসতেছে আনসারটা, -1 দিয়ে এটাকে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, -1 দ্বারা গুণ করলে তো √3x, আর এটা মাইনাস হয়ে কি হয়ে যাবে -x, তারপরে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে এটা প্লাস হয়ে 4√3 হবে। এখন আসুন এখানের মধ্যে x দুইটা পদ দুইয়ের মধ্যে এটা একটা বীজগণিত রাশি √3x - x, এখানের মধ্যে xটা উভয় পক্ষের থেকে আমরা যদি কমন নিয়ে ফেলি, মানে কমন না মানে ভাগ দেওয়া, ভাগ দিলে এখানে থাকবে √3 আর এটাকে ভাগ করলে থাকবে -1, তারপরে 4√3। এখন আসুন এই x এর সাথে √3 - 1টা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ কি হবে 4√3 ভাগ √3 - 1। এই যে আমাদের x এর মান চলে আসলো। এখন জাস্ট এখানে কিছু করলে হয়ে যাবে। এখন একটা বড় সমস্যা হচ্ছে আমাদের হরটা কখনো রুট থাকতে পারে না, হরে রুট কোনো হরের মধ্যে ভগ্নাংশের হরে থাকতে পারে না। তো এটাকে আমাদের দূর করার জন্য একটা কাজ করতে হয়, এটার বিপরীত এটার একটা বিপরীত রাশি √3 - 1 এর বিপরীত রাশি হচ্ছে কি √3 + 1। তো এখন হর এবং লবকে এটা দ্বারা গুণ করতে হবে, তো আমরা গুণ করি 4, এটা হচ্ছে কি রুট দূর করার একটা কৌশল, √3 + 1 অভিপক্ষকে গুণ করবো, √3 - 1 নিচেও √3। এখন একটা জিনিস খেয়াল করুন তো, এখানে √3 কারা গেলে আবার আগের মানটা চলে আসতেছে না, হ্যাঁ, তাহলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য আমরা এটা করি। আচ্ছা দেখুন তো এখন √3 - 1 ইন্টু √3 + 1 মানে হচ্ছে কি a - b হলো a + b ইন্টু a - b। তাহলে আমাদের এখানে a হচ্ছে √3, লিখতে পারি √3² - 1² আর এখানে হচ্ছে 4√3 দিয়ে গুণ করলে এগুলো কি হবে 4√3 ইন্টু √3 প্লাস 4√3। এখন আসি √3 দুইটা √3 মিলে একটা 3 হয়ে যায়, যে কোনো, যেমন আমি যদি √a বলি √a ইন্টু √a উভয় মিলে হয়ে যাবে a, অর্থাৎ a এর অর্থে √3 দুইটা রুট মিলে একটা পূর্ণ হয়। আচ্ছা তাহলে এখানে কত আসবে 3 আসবে, 3 ছাড়া 12 প্লাস এটা তো আমরা করতে পারবো না, এটা বসে যাবে জাস্ট 4√3। এবার আসি এখানের মধ্যে এটা রুট আর স্কোয়ার চলে যায়, রুট আর স্কোয়ারটা চলে যায় এভাবে যে রুটের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে কি এর রুটের মানটা হচ্ছে কি হাফ, অর্থাৎ 3-র পাওয়ারটা তখন এইভাবে হবে হাফ, আর এটাও এই স্কোয়ারটাও গুণ অবস্থায় থাকে, যেহেতু পাওয়ার সব গুণ অবস্থায় থাকে 1/2, আর টুটা হচ্ছে উপরের আর 2টা নিচের, 2 চলে গেলে আর থাকে 3 1, তো 1টা লিখতে হয় না 3 লিখবো জাস্ট। তো আমরা এখানে রুটের স্কোয়ারে চলে গেলে জাস্ট 3 বসালাম, -1² মানে দুইটা 1 গুণ করলে 1ই হয়, 1 বসাই দিলাম। এখন 3 থেকে 1 চলে গেলে 2। এখন আসলে এখানের মধ্যে আমরা কি কমন যাচ্ছে 4 কমন যাচ্ছে, তো 4 যদি আমরা কমন নিয়ে ফেলি থাকে এখানে 3 প্লাস √3 থাকে। তো এখন 2 দিয়ে যদি ভাগ করি, অথবা আপনি এখানে 2 কমন নিতে পারেন, আপনার ইচ্ছা 2 কমন নিলে মানে ভালো সবচেয়ে। আচ্ছা 2 কমন নিই, অথবা সমস্যা নেই, 2 দিয়ে যদি ভাগ করি এখানে উপরে থাকবে 2 চলে গেলে 2 থাকবে, 2 দ্বারা গুণ করলে 6 প্লাস 2√3, এটি হচ্ছে আমাদের আনসার। এই যে এক্সের মান যেটা আমাদেরকে এতক্ষণ করে বের করতে বললো। তো আপনি বলুন এখানেও তো √3 আছে, এখন কি করবো, এখানে থাকলে সমস্যা নেই, শুধু ভগ্নাংশে থাকলে সমস্যা, ভগ্নাংশে হরে কখনো √3 থাকতে পারে না, এটা আমাদেরকে রুট যুক্ত কোনো সংখ্যা থাকতে পারে না, এটা দূর করতে হয়। আচ্ছা জাস্ট তো আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, বুঝতে পারছি যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরে সৃজনশীলটা করার চেষ্টা করবেন, সামনে ইচ্ছা আরও অনেক কঠিন সৃজনশীল আমাদের আসতেছে, তো ধৈর্য ধরুন। সামনে আমরা সৃজনশীল ধারাবাহিক অনুশীলন শেষ হওয়ার পরেই আমরা সৃজনশীল শুরু করে দিব, তখন বুঝতে পারবেন আসলে প্রশ্নটা কী আসে, কোন ধরনের প্রশ্ন হয়। তো আজ এইটুকু, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।